বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করে দোয়া করেছেন অনেকে। দুপুর 12টায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। শ্রদ্ধা জানানো শেষে আগতরা বলেন, খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। দুপুর 12টা ছুঁই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা সমাধিস্থলে প্রবেশ করেন। বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাত কামনায় দোয়া করেন। সকাল থেকেই সমাধিস্থলের পাশে বসে মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। নেতাকর্মীরা বলেন, ব্যক্তিগত ত্যাগ এবং জনগণের অধিকার রক্ষার প্রতি অটল থাকার কারণেই জনপ্রিয়তা অর্জন করেছেন খালেদা জিয়া। যে উনি এই দেশের মানুষ, এই দেশের মাটি, এগুলোকে নিয়েই উনি থাকতে চান। বিদেশে ওনার কোনো জায়গা নাই। এই যে এত সুন্দর একটা কথা, এই কথাটা কয়জন বলতে পারে বলেন? ধৈর্যশীলতা এবং এই দেশকে ভালোবাসা, এই দেশের ভালোবাসার মাধ্যমে উনি এই দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকে আমরা শোকাহত, তার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমরা আজকে এখানে এসেছি। খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করে নাই। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। আদর্শের নেত্রী এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু বিএনপির একজন দলীয় নেত্রী নন, সারা বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে যেভাবে নির্মোহভাবে উনি দেশের জন্য কাজ করে গেছেন, আমরা যেন ওনার সেই পথ অবলম্বন করে গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যেন কাজ করতে পারি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। নতুন বছর, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো নতুন বই। তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান নেই। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো। এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। খুশি হয়েছে। আশা করি আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারবো। এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি, তাহলে দেখবেন উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটবে। বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। 3 দিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো প্রকার বই উৎসব করা হয়নি। তবে বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। বরিশাল জেলায় প্রাক প্রাথমিক পর্যায়ে 1588টি বিদ্যালয়ে এই বছর বইয়ের চাহিদা 11,67,208টি। এর মধ্যে 11,64,600 নতুন বই ইতোমধ্যে পৌঁছে গেছে। বাকি 2,608টি বই খুব শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এছাড়া বিভাগে মাধ্যমিক স্তরে বইয়ের মোট চাহিদা 69,61,930টি। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা 47,10,503টি বই বুঝে পেয়েছেন। এর মধ্যে মোট বিতরণ হবে 46,32,726টি বই। এছাড়া কারিগরি, ট্রেড, দাখিল, ভোকেশনাল সহ অন্যান্য স্তরের মোট চাহিদা 1,38,70,646টি।
নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বিতরণ করা হচ্ছে নতুন বই। সকাল থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বই বিতরণ শুরু করে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। তবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেকে বই পায়নি। বিশেষ করে অষ্টম শ্রেণীর বই এখনও আসেনি। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় এবছর প্রাথমিক বিদ্যালয়ে 10,36,047টি বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে। অপরদিকে মাধ্যমিকে বইয়ের চাহিদা ছিল 28,48,866টি। চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে 20,68,180টি। বরিশালের গৌরনদীতে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গৌরনদীর গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। সভার শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় শোকের মধ্যে উৎসব না করে সিলেটের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সারা দেশের মতো সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন বই বিতরণ করা হয়। শিক্ষার্থীরা জানায়, নতুন বই পেয়ে তারা খুবই আনন্দিত এবং পড়াশোনায় নতুন উদ্যম পেয়েছে। শিক্ষকরা আশা প্রকাশ করেন, সময় মতো বই পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। নতুন বইয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীলতার পথ আরও সুগম হবে, এমন প্রত্যাশাই সবার। আজকে আমাদের বছরের প্রথম দিন, আর আজকে আসলে যে বই উৎসব হওয়ার কথা ছিল সেটি আমরা সবাই জানি যে আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 3 দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছি। সেজন্য আজকে যে বই উৎসব হওয়ার কথা ছিল সেই উৎসবটুকু না হয়ে আমরা একটু অনাড়ম্বরভাবেই আমরা ছাত্রছাত্রীদের হাতে বইটা তুলে দিতে পেরেছি। ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার উপস্থিত ছিলেন। এবার জেলায় 65,05,809টি বইয়ের চাহিদার মধ্যে 39,01,589টি বই বিতরণ করা হয়েছে, যার মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 28,30,776টি বই দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর মাঝে 10,70,813টি বই বিতরণ করা হয়েছে, যা মোট চাহিদার 60%। বাকিগুলো এ মাসের মধ্যেই পাওয়া যাবে। নতুন বই পেয়ে নিজেকে অনেক আনন্দিত লাগছে এবং নতুন বই পড়তে অনেক উৎসাহিত আমি, এবং নতুন বইয়ের গন্ধটা অনেক বেশি সুন্দর। আজকে নতুন বছরের প্রথম দিন, আর এই প্রথম দিনে আমাদের নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। নতুন বছরের প্রথম দিনেই টাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে। সকালে জেলার সকল বিদ্যালয় প্রাঙ্গণে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখার অনুভূতি ব্যক্ত করে। কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিনেই দ্বীপ জেলা ভোলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবছর বই উৎসব না হলেও যথাসময়ে বই পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে এক উৎসবের আমেজ। সকালে শহরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে স্কুল প্রাঙ্গণে অথবা যার যার শ্রেণীকক্ষের সামনে লাইন ধরে দাঁড়িয়ে শিক্ষকদের কাছ থেকে বই নিচ্ছে। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাসের যেন কমতি নেই। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে ভোলা জেলায় 500
212 স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে 3,46,210 জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব শিক্ষার্থীদের জন্য 38,54,255টি বইয়ের চাহিদা থাকলেও এবছর এখন পর্যন্ত বই আসছে 25,55,655টি। আজকে সকাল থেকেই খুবই উৎসাহ ছিল, নতুন বই পাবো, আরও নতুন করে পড়ালেখার উদ্যোগ বাড়বে। আমার সব মিলিয়ে আমার খুবই ভালো লাগছে নতুন বই হাতে পেয়ে। আমি 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে 2য় স্থান গ্রহণ করে উত্তীর্ণ হয়েছি। বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। বছরের শুরুতেই নতুন বই পেয়েছি, যার ফলে পড়ালেখার উৎসব আরও বেড়ে গেছে। জাতীয় শোক দিবস থাকায় এবছর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দিনে বই বিতরণে কোনো উৎসব হয়নি খুলনায়। তবে সকালে নতুন বইয়ের ঘ্রাণ পেয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়গুলোতে সকালে আসা শিক্ষার্থীদের মধ্যে স্কুলের শিক্ষকরা নতুন বই বিতরণ করেছেন। শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী খুলনায় প্রাথমিক স্তরের সব পাঠ্য বই পৌঁছেছে, তবে মাধ্যমিক পর্যায়ে 44% বই এখনও পৌঁছায়নি। এবছর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য 9,44,838টি বই এসেছে। অন্যদিকে মাধ্যমিকে মোট 28,18,977টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে 18,51,173টি, যা 66%। বাংলা ভার্সনের 7ম শ্রেণী, কারিগরি শাখার 7ম থেকে 9ম এবং ইংরেজি ভার্সনের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর কোনো বই এখনও আসেনি। তবে এই মাসের মধ্যে সকল বই এসে পৌঁছাবে এবং তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে বলে আশা করছে শিক্ষা অফিস। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জেলা জুড়ে প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্য বই সরবরাহ সম্পন্ন হলেও মাধ্যমিক ও দাখিল স্তরে চাহিদার প্রায় অর্ধেকের বেশি সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী মাধ্যমিক ও মাদ্রাসা স্তরে পাঠ্য বইয়ের চাহিদা সরবরাহ এখনও বাকি থাকায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব হচ্ছে না। রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবার বই উৎসব হচ্ছে না, তবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চলছে বই বিতরণ। নতুন বছরে নতুন বই পেয়ে অত্যন্ত খুশি শিক্ষার্থীরা। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন, এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় 60% বই এসেছে। প্রতিদিন বই আসছে। বছরের শুরুর দিনে মাধ্যমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পাবে না। চাহিদা শতভাগ বই কবে পাওয়া যাবে সে বিষয়েও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে দেশ শোক ঘোষণা করেছে, তাই আমাদের স্কুলে কোনো বই উৎসব হচ্ছে না। তাও স্কুল আমাকে বই দিয়েছে। আমি এই দিনে বই পেয়ে অনেক খুশি হয়েছি। আমি নতুন বই পেয়েছি, তার জন্য আমার খুব খুশি লাগছে। আমি আজকে বই পেয়েছি, আমার কাছে আমার বই পেয়ে অনেক ভালো লাগছে। আমি নতুন বই পড়ে অনেক কিছু শিখতে পারবো। নতুন বছরের প্রথম দিনে হাতে নতুন পাঠ্য বই, এই আনন্দই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। নতুন বইয়ের গন্ধ, ঝকঝকে মলাট আর নতুন পাঠের হাতছানি শিক্ষার্থীদের মনে তৈরি করে উদ্দীপনা। তাই বছরের প্রথম দিনে সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে প্রাক প্রাথমিক থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। সেই লক্ষ্যে সকাল 10টায় পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান হাসান উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই হাতে পাওয়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষাবর্ষ শুরুর আগ্রহ তৈরি করে। তাই অবশিষ্ট বই দ্রুত সরবরাহ নিশ্চিত করে সব শিক্ষার্থীর হাতে সময় মতো পাঠ্য বই পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন তারা। বছরের 1 তারিখে বই পেয়ে আমি অনেক আনন্দিত। অনেক স্কুলে এখনো সবাই 8ম 9ম শ্রেণীর বই পেয়ে ওঠেনি। আমাদের স্কুলে 1 তারিখে 9ম শ্রেণীর বই আসার জন্য আমি অনেক আনন্দিত। 9ম শ্রেণীর আমার প্রথম বই পেয়ে আমার খুবই আনন্দিত লাগছে। সরকারকে অনেক ধন্যবাদ। রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলারহাটে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। সকাল 7:50 এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানান, ঝলমলিয়ায় রাজশাহী নাটোর মহাসড়কের পাশে কলারহাট বসে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 4 জন মারা যান। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার পর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রামেক হাসপাতাল পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে আনা হয়েছে, তার চিকিৎসা চলছে।
সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাগুলো দায়ের করা হয়। দুদকের এজাহার অনুযায়ী সাবেক কাউন্সিলর সুমনের বিরুদ্ধে প্রায় 16,51 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী শাহনাজ আক্তারের বিরুদ্ধে 2 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক জানিয়েছে, তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলেছে দেরিতে এবং দুর্ঘটনা এড়াতে সড়কের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা গেছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে, যা অব্যাহত রয়েছে। প্রচণ্ড শীতে আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন মানুষ। এদিকে আজও 250 শয্যা যশোর জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ রয়েছে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একই অবস্থা বিরাজ করছে। অধিকাংশ রোগী নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত। মৌলভীবাজারে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষেরা। কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্যের দেখা মিলছে বিলম্বে। তবে এই শীত উপেক্ষা করেই মানুষ বের হচ্ছেন জীবিকার সন্ধানে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দিনের বেলা হেডলাইট চালিয়ে চলছে গাড়ি। আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি। হিমালয়ের পাদদেশে দিনাজপুরে গত কয়েকদিন থেকেই তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি থাকছে, কিন্তু আজ সকাল 6টায় দিনাজপুরে 9.9 ডিগ্রি তাপমাত্রা থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেড়েছে। খেটে খাওয়া মানুষ এই তীব্র শীতে কাজে যেতে পারছে না, ফলে তাদের দুর্দশা বেড়েছে। দিনাজপুর আবহাওয়া সূত্রে জানা গেছে, এই তীব্র শীত আরও কয়েকদিন চলবে। সাধারণ মানুষ আগুন তাপিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। উত্তরের জেলা গাইবান্ধায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও কনকনে বাতাসের প্রভাবে চরাঞ্চল ও শ্রমজীবী দরিদ্র মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। শীত নিবারণে মোটা কাপড় না থাকায় ভোগান্তি বেড়েছে শিশু ও বয়স্কদের। শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোর এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন মানবিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। দিনের তাপমাত্রাও রাতের মতোই। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন যেন যুবধুবু। নির্ঘাত প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র পরিবারের বয়স্ক ও শিশুদের। এই ঠান্ডার কারণে বেচা কিনা করে পাচ্ছি না, টুকটাক ব্যবসা করি খাই। বয়স্ক মানুষ অনেক আছে, তারা যে শীতের জন্য ঘরের জন্য বাড়াবার পায় না, ঘরের মধ্যে শুতে আছে। শীতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষজন। দোকানপাট, কৃষি কাজ সহ প্রয়োজনীয় কাজকর্মেও ব্যাহত হওয়ায় আয় উপার্জনের উপরও প্রভাব পড়েছে। শীতের তুলনা বেশি হওয়ার কারণে বিক্রিও ভালো হচ্ছে ইনশাআল্লাহ। একটু সীমিত লাভই দিচ্ছি, আর শীতের প্রভাবটা অনেক বেশি গাইবান্ধা শহরে। এখানে গরিব মানুষই বেশি, যার কারণে আমরা রেট খুব কমাই দিচ্ছি। এদিকে শীতের তীব্রতায় বেড়েছে মোটা কাপড় বেচা কেনার ধুম পড়েছে গাউনপল্লীতে। নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন পুরাতন কাপড় ক্রয়ে। কিন্তু তারপরেও আমাদের কিনতে হচ্ছে, কারণ অনেক শীত, আমাদের বাঁচতে তো হবে। যে অবস্থা শীতে, তাতে দাম মোটামুটি আছে। তবে এবছর শীতে অসহায় মানুষজনের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ না থাকায় শীতজনিত দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল অসহায় মানুষজনের। কুয়াশার সঙ্গে যে বাতাস বইতেছে, এটা কঠিন আকারে, মানে গরিব মানুষ তো টিকতেই পারছে না, আর বয়স্ক লোকগুলো কিছু কিছু মারাও যাচ্ছে। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না, তারপরে গরু ছাগল পর্যন্ত কুকরা নাগিয়ে গেছি। আমরা তো মনে হয় চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। এদিকে শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থার এগিয়ে আসা প্রয়োজনীয়তা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের এ কর্মকর্তা। বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায়
এগিয়ে আসব। অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তশালীরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষজনের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। প্রয়াত রাষ্ট্রনেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। দুপুরে মদন মোহন মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এ সময় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করেন। পরে মন্দিরে বিশেষ প্রার্থনা ও শান্তি পাঠ অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে আয়োজকরা তার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষে ফেরার পথে পিষ্ট হয়ে নিহত নীরব মুন্সির জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 2টায় পটুয়াখালী বাউফলের ডালিমা গ্রামে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে নিহত নীরব মুন্সির ছেলে পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধা তাহসিন আল নাহিয়ান ও তার পরিবারের ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা প্রতিনিধির মাধ্যমে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বাউফলের জামায়াত ইসলামী এমপি প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ধানের শীষ প্রার্থী শহীদুল আলম তালুকদার ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসু সরকার কুট্টি। দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ 3 ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাজার কৃষি অফিসের সামনে অভিযান চালিয়ে 15 লিটার দেশীয় চোলাই মদসহ তাদের আটক করে থানার সাব ইন্সপেক্টর পিন্টু কুমার। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম.এ. ফারুক। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি বিদেশি পিস্তল সহ 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো জব্দ করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ আদালতে পাঠানো হয়েছে। চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের AIR শাখার সহযোগিতায় এয়ারপোর্টের বি শিফট দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে মন্ড ব্র্যান্ডের 2,48,000 শলাকা সিগারেট আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। কাস্টমস জানায়, যাত্রী ও মালিকবিহীন ব্যাগেজ থেকে মোট 1,240 কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। আমদানি নীতি লঙ্ঘন ও শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে সিগারেটগুলো কাস্টমস গুদামে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটায় আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খোয়াজনগরের আজিমপাড়ায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্রনাথ সহ অন্যান্য অতিথিরা। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঝালকাঠি নলছিটিতে সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার দপদপিয়া সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নিজস্ব ভবনে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ও কেয়ার গিভিং সহ প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত 120 জন শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজলি বারোই, ট্রেনার সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। প্রধান অতিথি ছিলেন কমলা রানী রায়, অধ্যক্ষ সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। বিশেষ অতিথি ছিলেন সুলতান সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন মল্লিক সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
কুড়িগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 কুড়িগ্রাম 1 ও কুড়িগ্রাম 2 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় কুড়িগ্রাম 1 ও দুপুরে কুড়িগ্রাম 2 আসনে এ যাচাই বাছাই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিস অন্নপূর্ণা দেবনাথ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। কুড়িগ্রাম 1-এ 6 জন সংসদ সদস্য প্রার্থী ও কুড়িগ্রাম 2-এ 9 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। মুন্সিগঞ্জ 1 সংসদীয় আসনে 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় বিএনপির 2 বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সফরত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী। সকাল 11টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি এ সিদ্ধান্ত দেন। যাচাইয়ের সময় তাদের দাখিল করা মনোনয়নপত্রের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য ধরা পড়ে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে একই যাচাই বাছাইয়ে মুন্সিগঞ্জ 1 আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর হামলা চালিয়ে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল অন্য মাদক কারবারিরা। হামলায় এসআই অরূপ কুমার বিশ্বাস সহ অন্তত 4 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাতেই 10 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ জানান, গেল রাতে মাওনা পিয়ার আলী কলেজের পেছনে মাদক বিরোধী অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় ইয়াবা সহ বেশ কয়েকজন আটক করে। পরে অন্য মাদক কারবারিরা খবর পেয়ে হামলা চালিয়ে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের চিহ্নিত করে 10 জনকে গ্রেফতার করে। এই ঘটনায় হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।